আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু রুকনস টিউটোরিয়াল। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ শাকিল খান। আজকে আমার দ্বিতীয় লেকচার। আমরা আলোচনা করছিলাম কোষ, জীবকোষ ও টিস্যু নিয়ে এবং আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় লেকচারে কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি নিয়ে। ঠিক আছে? আমরা প্রথম লেকচারে আলোচনা করেছিলাম কোষ নিয়ে, মোটামুটি বিস্তারিত আলোচনা করেছিলাম। কোষ কাকে বলে, কোষ বলতে কি বুঝি, কোষের প্রকারভেদ থেকে শুরু করে কোষ সম্পর্কিত অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা কথাবার্তা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের টপিকটা খুবই ছোট, আবার এত বেশি ইম্পর্টেন্টও না। তবে কিছু প্রশ্ন এখানে এই জায়গা থেকে বোর্ড কোয়েশ্চেন আসে আর কি। কি কি প্রশ্ন আসতে পারে, যেমন কোষের গঠন ব্যাখ্যা করতে বলে। ব্রড কোয়েশ্চেন বলতে আজকের টপিক এইটাই, যে কোষের গঠন ব্যাখ্যা করতে বলা হয়। এটা অনেকবার এসেছে বোর্ডে, সো এটা অনেক ইম্পর্টেন্ট। আজকে মূলত আমরা এটা বেসিস করে পড়াশোনা করব। এছাড়াও কোষ প্রাচীরের মধ্যে আরো কিছু টপিক মানে হিন্টস আছে, যেমন কুপ কি, তারপরে প্লাজমোডেজমাটা কি, বারবার এসেছে পরীক্ষার হলে। তারপর এখান থেকে কোষ প্রাচীর থেকে এগুলাই আসে। আর কোষ ঝিল্লি থেকে হচ্ছে কোষ ঝিল্লি কাকে বলে অথবা বলতে কি বোঝায়, এই প্রশ্নটা আসে। কোষ ঝিল্লির যে ভাঁজ, স্থানে স্থানে ভাঁজ থাকে, এটাকে বলা হয় মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই বলতে কি বুঝি, এই প্রশ্নটাও আসে। আবার প্রোটোপ্লাজম কাকে বলে, এই কয়েকটা প্রশ্নই কিন্তু ঘুরে ফিরে আসে বারবার এই এই টপিকগুলো থেকে, কোষ প্রাচীর আর কোষ ঝিল্লি থেকে। একদম আহামরি অনেক কোয়েশ্চেন আসে না, তবে ইম্পর্টেন্ট জানার জন্য অনেক জানা উচিত এই টপিকগুলো। কিন্তু কোষ প্রাচীরের গঠন ব্যাখ্যা এটা খুব ইম্পর্টেন্ট। তো আজকে এটার উপর বেসিস করে আমরা মোটামুটি এই পড়াশোনা করব। আর আমাদের আলোচনার ভিতরেই এই উত্তরগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। ওকে, তো শুরু করি। কোষ প্রাচীর। কোষ প্রাচীর কে ইংরেজিতে বলা হয় সেল ওয়াল। ঠিক আছে, কোষ প্রাচীরকে ইংরেজিতে কি বলা হয়? সেল ওয়াল। এই কোষ প্রাচীর কোষের এমন একটা অংশ যেটা প্রাণী কোষে পাওয়া যায় না। কোথায় পাওয়া যায় না? প্রাণী কোষে কোষ প্রাচীর পাওয়া যায় না। প্রাণী কোষে প্রাণী কোষে অনুপস্থিত উপস্থিত কোষ প্রাচীর প্রাণী কোষে পাওয়া যায় না, উদ্ভিদ কোষে পাওয়া যায়। তাহলে কোষ প্রাচীর জিনিসটা কি? কোষ প্রাচীর হচ্ছে, সংজ্ঞায়িত করা হয় এভাবে, হ্যাঁ, উদ্ভিদ কোষের কে আবৃত করে রাখে যে জড় ও শক্ত পদার্থ, এটাকে বলা হয় কি? কোষ প্রাচীর। তাই তাছাড়াও উদ্ভিদের ক্ষেত্রে পাওয়া যায়, ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও কি কোষ প্রাচীর পাওয়া যায়, এরপরেও ছত্রাকের ক্ষেত্রে কোষ প্রাচীর পাওয়া যায়। ছত্রাকেও কি কোষ প্রাচীর থাকে। ঠিক আছে, তাহলে আচ্ছা, এই কোষ প্রাচীরটা যে হলো একটা কোষের, আহ এটা যদি একটা কোষ হয়, ধরি এটা কোষের আবরণ, যেটাকে কোষ ঝিল্লি বলা হয়। কোষ ঝিল্লি। এই আবরণের উপর উদ্ভিদ কোষে ব্যাকটেরিয়ায় এবং ছত্রাকে, উদ্ভিদ কোষে ব্যাকটেরিয়ায় এবং ছত্রাকে আরেকটা আবরণ থাকে কোষ ঝিল্লির উপরে। এই আবরণটাকে বলা হয় কোষ প্রাচীর। এই আবরণটাকে বলা হয় কি? কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর অত্যন্ত কি, এটা একটা জড় বস্তু। কেমন বস্তু এটা? জড়, অর্থাৎ কি, নির্জীব, মৃত একটা বস্তু, শক্ত। ঠিক আছে, কোথায় পাওয়া যায় না? এটা প্রাণী কোষে পাওয়া যায় না। কোথায় পাওয়া যায়? উদ্ভিদ কোষ, ব্যাকটেরিয়া এবং ছত্রাকে পাওয়া যায়। কেমন? এটা দেখতে জড়। এদের ক্ষেত্রে উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন দিয়ে তৈরি। কিন্তু ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আবার প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড দিয়ে তৈরি। হ্যাঁ, আর ছত্রাকের ক্ষেত্রে কি, এটা কাইটিন নির্মিত। কাইটিন দিয়ে তৈরি হয়। কাইটিনও এক ধরনের কি, পলিস্যাকারাইড অথবা শর্করা, এরকম কিছু। পলিস্যাকারাইড হতে কি মানে, পলি মানে অনেক, স্যাকারাইড, হ্যাঁ, এখানে কার্বোহাইড্রেট। তো অনেক মনোস্যাকারাইড মিলে হয় পলিস্যাকারাইড। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আগে আমরা এতটুকু বোঝার চেষ্টা করি যে উদ্ভিদ কোষ প্রাচীর, যে সেল ওয়াল, এটা কিভাবে তৈরি হয়। হ্যাঁ, এটা তো একটা প্রশ্ন। আমরা জানি যে আহ কোষ বিভাজনের 5টা ধাপ আছে। মাইটোসিসে অথবা মিওসিসে 4টা ধাপ, এরকম। মিওসিস দুইবার হয় কোষ বিভাজন। তো জয়ভাবেই হোক, এদের প্রোফেস, প্রোমেটাফেস অথবা প্রোফেস, মেটাফেস, এনাফেস, টেলোফেস, এরকম ধাপ আছে। ধাপে ধাপে কোষ বিভাজন হয়। এই যে টেলোফেস পর্যায়, টেলোফেস এই টেলোফেস পর্যায়ে কি হয়, যে মাতৃকোষটা কোষ বিভাজনের সময় কি হয়, হ্যাঁ, দুই দুই ভাগে বিভক্ত হয়। ঠিক আছে, এই দুই ভাগে বিভক্ত হয়। এই টেলোফেস পর্যায়ে কি হয়, এরকম এরকম
কোষটা দুই ভাগে বিভক্ত হয়, এখানে আলাদা এখানে আলাদা, একটা কোষ সৃষ্টি হতে থাকে। হ্যাঁ, মাঝখান দিয়ে একটা মধ্য পর্দা সৃষ্টির মাধ্যমে সৃষ্টি হয়। হ্যাঁ, আর এই মধ্য পর্দাটা সৃষ্টির মাধ্যমে কি কোষ দুইটা আলাদা হয়ে যায়, মাতৃকোষ থেকে কি দুইটা আপত্য কোষের সৃষ্টি হয় কোষ বিভাজনের মাধ্যমে। অর্থাৎ একটা কোষ থেকে যখন দুইটা কোষ সৃষ্টি হয়, মাঝখান থেকে এভাবে কি মধ্য পর্দা সৃষ্টির মাধ্যমে সৃষ্টি হয়, খাজ অর্থাৎ ভাঁজের সৃষ্টি হয়। এই ভাঁজের সৃষ্টি হওয়ার মাধ্যমে কি সৃষ্টি হয়, মধ্য পর্দার সৃষ্টি হয়। এভাবে সৃষ্টি হয়, এভাবে আলাদা একটা দুই কোষ হয়ে যায়। এই যে জিনিসটা তৈরি হয় এটাকে বলে মধ্য পর্দা। মধ্য পর্দা, ঠিক আছে। এই দুইটা, এই যেই পর্দাটা দিয়ে দুইটা কোষ ভাগ হয় এটাকে বলে মধ্য পর্দা। মধ্য পর্দা কিভাবে তৈরি হয়? মধ্য পর্দা হচ্ছে এই যে সাইটোপ্লাজম থেকে, সাইটো সাইটোপ্লাজমের সাইটোপ্লাজমের হচ্ছে সাইটোপ্লাজমের ফ্র্যাগমোপ্লাস্ট এবং গোলজি বডি অথবা গোলগি বডি, আমরা যেটাই বলি কেন, গোলজি বডি অথবা গোলগি বডির পেকটিন বেসিকল, এই দুই জিনিস মিলে সাইটোপ্লাজমের ফ্র্যাগমোপ্লাস্ট এবং গোলজি বডির পেকটিন বেসিকল মিলে তৈরি করে হচ্ছে কি মধ্যপর্দা। এই মধ্যপর্দার মধ্যে অধিক পরিমাণ, এই মধ্যপর্দার মধ্যে, এই যে এই মধ্যপর্দার মধ্যে অধিক পরিমাণ পেপটিক অ্যাসিড থাকে। কি থাকে? মধ্যপর্দার মধ্যে অধিক পরিমাণ কি থাকে? পেকটিক অ্যাসিড থাকে। এই পেকটিক অ্যাসিড থাকার কারণে এই মধ্যপর্দা জেলির মতো দেখা যায়। কিসের মতো? জেলির মতো। পেকটিক অ্যাসিড, এটা দেখা যায় জেলের মতো। এই মধ্যপর্দায় কি দুইটা কোষকে আলাদা ভাগে ভাগ করে। মধ্যপর্দাটা কিভাবে তৈরি হয়? কোষ বিভাজনের যে টেলোফেজ পর্যায়ে আছে, এই টেলোফেজ পর্যায়ে, কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে, হ্যাঁ, সাইটোপ্লাজম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট এবং গোলগি বডি থেকে পেকটিন জাতীয় বেসিকল, এই দুইটা মিলে মধ্যপর্দা তৈরি করে দুইটা কোষকে একবারে আলাদা ভাগ করে দেয় এই মধ্যপর্দার মাধ্যমে। ঠিক আছে, এই মধ্যপর্দা কি কোষ প্রাচীরের একটা অংশ। পরবর্তীতে এই মধ্যপর্দার উপর স্তরে স্তরে একটা কোষ প্রাচীর তৈরি হয়। ঠিক আছে, কোষ প্রাচীরের তিনটা স্তর। কয়টা স্তর? তিনটা স্তর। কোষ প্রাচীরের তিনটা স্তর থাকে, আমরা এখানে একটু আলোচনা করি। ধরে কোষ প্রাচীরের স্তর, কোষ প্রাচীর, কোষ প্রাচীর কোষ প্রাচীর তিনটি স্তর নিয়ে গঠিত। কি সেই তিন স্তর? প্রথমত হচ্ছে মধ্যপর্দা, মধ্যপর্দা, যেটা মাত্র আমরা দেখলাম কিভাবে আবিষ্কৃত হয়েছে। যে কিভাবে হয়েছে, টেলোফেজ পর্যায়ে, একদম কোষ বিভাজনের সর্বশেষ পর্যায়ে সাইটোপ্লাজম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট এবং গোলগি বডির অথবা গোলজি বডির পেকটিন জাতীয় বেসিকল মিলে মধ্যপর্দা তৈরি করে। ঠিক আছে, এই মধ্যপর্দার উপর আরেকটা পর্দা সৃষ্টি হয়, এটাকে বলা হয়, মধ্যপর্দাকে ইংরেজিতে বলা হয় মিডল ল্যামেলা। ঠিক আছে, আর দ্বিতীয়ত থাকে মধ্যপর্দার উপর একটা এক স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর, হ্যাঁ, প্রাইমারি ওয়াল। এবং প্রাথমিক প্রাচীরের উপর গঠিত হয় গৌণ অথবা সেকেন্ডারি প্রাচীর।
ওকে, তাহলে কোষ প্রাচীর কি কয়টা স্তর দিয়ে গঠিত? 3টা স্তর দিয়ে গঠিত। একটা হচ্ছে প্রথমে মধ্যপর্দা, যেটা এভাবে হয়েছে। এই মধ্যপর্দার উপর আরেকটা পর্দা সৃষ্টি হয়, যেটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর, এবং তারপর গৌণ প্রাচীর। এখন ধরলাম দুইটা কোষ এভাবে ভাগ হয়েছে, এতটুকু একটু মুছে ফেলি, না মুছলেও চলবে। এখন মধ্যপর্দার উপর একটা এক স্তর বিশিষ্ট, কয় স্তর বিশিষ্ট? এক স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীর তৈরি হয়। এক স্তর বিশিষ্ট এরকম প্রাথমিক প্রাচীর তৈরি হয়, এরকম এক স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীর তৈরি হয়। ধরলাম এটা একটা কোষ, আঁকাটা সুন্দর হয় নাই, তো ধরলাম এটা একটা কোষ। তো এক স্তর বিশিষ্ট মধ্যপর্দার উপর এই যে মাঝখানে যে জিনিসটা, এটা কি একটা মধ্যপর্দা, এটা কি একটা, এটা একটা মধ্যপর্দা, এটা একটা মধ্যপর্দা। এবং মধ্যপর্দার উপর এক স্তর বিশিষ্ট দুই কোষেই প্রাইমারি প্রাচীর তৈরি হয়। এই এক স্তর বিশিষ্ট পর্দাটা মূলত মূলত প্রধানত সেলুলোজ নির্মিত। কি নির্মিত? প্রধানত সেলুলোজ নির্মিত, সেলুলোজ। ঠিক আছে, তো এক স্তর বিশিষ্ট একটা পর্দা হইলো। তাহলে এই যে প্রাইমারি প্রাচীরটা, এই প্রাইমারি প্রাচীরটা মূলত কয় স্তর বিশিষ্ট? প্রাইমারি প্রাচীরটা মূলত, এই প্রাইমারি প্রাচীরটা মূলত হুম এক স্তর বিশিষ্ট, অর্থাৎ একটা স্তর হয়। প্রধানত কি থাকে? সেলুলোজ থাকে, সেলুলোজ থাকে। সেলুলোজ ছাড়াও এখানে হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন থাকে, কিন্তু প্রধানত কি থাকে? সেলুলোজ। এছাড়াও লিগনিন, পেকটিন, সুবেরিন এগুলো থাকে। এরপর এই প্রাইমারি প্রাচীরের উপর এই যে ভিতরে যে প্রোটোপ্লাজম থাকে, সেল মেমব্রেন দিয়ে গঠিত প্রোটোপ্লাজম থাকে, এই প্রোটোপ্লাজমের মধ্যে যে রাসায়নিক নিঃসৃত পদার্থ আছে, এগুলা দিয়ে আরেকটা প্রাচীর তৈরি হয়, এটারে বলা হয় সেকেন্ডারি প্রাচীর। কি বলা হয়? সেকেন্ডারি প্রাচীর। ধরো এখন আমরা সেকেন্ডারি প্রাচীর আঁকলাম, সেকেন্ডারি প্রাচীর। এইভাবে 3 স্তর বিশিষ্ট সেকেন্ডারি প্রাচীরটা কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। ধরলাম যে এটা একটা স্তর, এক স্তর, এবং আরো এরপরে হচ্ছে আহ, এটা একটা স্তর, 2 স্তর, হ্যাঁ, এবং আরো একটা স্তর, আর একটা স্তর, এরকম 3 স্তর বিশিষ্ট সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়। ঠিক আছে, সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। কি প্রাচীর তৈরি হয়? সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়। 3 স্তর বিশিষ্ট, 3 স্তর বিশিষ্ট সেকেন্ডারি প্রাচীর। তিন স্তর বিশিষ্ট সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়। এই সেকেন্ডারি প্রাচীরও সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন নির্মিত। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু এরকম 3 স্তর বিশিষ্ট সেকেন্ডারি প্রাচীর তৈরি হবে। ঠিক আছে, এই যে এখানে প্রথমত এটা দিয়ে ওই সব ফুল সেলটা হবে, এবং দ্বিতীয়ত কি হলুদ কালারটা দিয়েছি, হ্যাঁ, দ্বিতীয় দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তর, এভাবে 3 স্তর বিশিষ্ট সেকেন্ডারি প্রাচীর। তাহলে প্রথম স্তরটা কি? প্রথম এটাকে বলা হয় মিডল ল্যামেলা অথবা মধ্য পর্দা। মিডল ল্যামেলা অথবা অথবা কি, এটাকে বলা হয় মিডল ল্যামেলা অথবা মধ্য পর্দা। ঠিক আছে, এরপর এই যে মধ্য পর্দার উপর প্রধানত সেলুলোজ এবং হেমিসেলুলোজ এগুলা মিলে হয়েছে এক স্তর বিশিষ্ট। এক স্তর বিশিষ্ট হচ্ছে প্রাথমিক প্রাচীর। এটাকে বলা হয় হচ্ছে প্রাথমিক প্রাচীর। এটা কি বলা হয়? এটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। তাহলে কি মধ্যপর্দার উপর এক স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীর, এবং 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 এখানে দেখো 3 স্তর বিশিষ্ট, কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট, 3 স্তর বিশিষ্ট 3 স্তর বিশিষ্ট সেকেন্ডারি প্রাচীর। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করেন যে কোষ প্রাচীর 3টা ভাগে, 3টা স্তরে আছে, মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর। মধ্যপর্দা বা মিডল ল্যামেলা কিভাবে তৈরি হয়? কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে মধ্যপর্দা তৈরি হয় সাইটোপ্লাজমের ফ্লেগমোপ্লাস্ট এবং গোলগি বডির পেকটিন থেকে মধ্যপর্দা তৈরি হয়। এই যে এটা মধ্যপর্দা, এটা, হ্যাঁ,
মধ্যপর্দা তৈরি হয়। এই মধ্যপর্দা উপর এক স্তর বিশিষ্ট সেলুলোজ নির্মিত এক স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীর তৈরি হয়। সেলুলোজ নির্মিত এক স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীর তৈরি হয়। তারপর এই প্রাথমিক প্রাচীরের সাথে প্রাথমিক প্রাচীরের উপর 3 স্তর বিশিষ্ট, 1 স্তর 2 স্তর 3 স্তর, এরকম 3 স্তর বিশিষ্ট গৌণ বা সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়। এটাও কি সেলুলোজ হেমিসেলুলোজ নির্মিত। কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এভাবে কোষ প্রাচীর মূলত তৈরি হয়। বোঝানোর জন্য এভাবে এঁকেছি, আর একটু সুন্দর করে আঁকা যায়, সুন্দর করে কোষ এঁকে তারপর 3 স্তর ভাবে আঁকা যায়। তোমাদের বইয়ে অনেক সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, এই যে এখানে একটু দেখায়, এই যে একটা 3D কোষের একটা 3D, যে এটা হচ্ছে একটা কোষ প্ল্যান্ট সেল, এটা হচ্ছে অ্যানিমাল সেল। অ্যানিমাল সেলের কি থাকে? কোষ ঝিল্লি থাকে, বাইরের যে আবরণ কোষ ঝিল্লি। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে অথবা উদ্ভিদ কোষের ক্ষেত্রেও কি এরকম কোষ ঝিল্লি আছে, যে এটাকে বলা হয় কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন। ঠিক আছে, কিন্তু উদ্ভিদ কোষে একটা প্রাচীর, জড় শক্ত একটা প্রাচীর বেশি আছে, যেটা সেলুলোজ নির্মিত, সেলুলোজ হেমিসেলুলোজ লিগনিন পেকটিন সুবেরিন নির্মিত। এটা হচ্ছে কি কোষ প্রাচীর বা সেল ওয়াল, যেটা কার নাই? অ্যানিমাল সেলেও নাই। ঠিক আছে, আচ্ছা এতটুকু আমি বুঝলাম। এখন এই যে এখানে আমরা আসি, যে এটা একটা কোষ প্রাচীরের ছবি দেওয়া হয়েছে। হ্যাঁ, কোষ প্রাচীর দেওয়া হয়েছে, ভিতরে এটা একটা কোষ, কোষের উপর কি মিডল ল্যামেলা, মিডল ল্যামেলার মধ্যে প্রাথমিক প্রাচীর এবং 3 স্তর বিশিষ্ট সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়েছে। ঠিক আছে, এটাই। এখন আমরা এখানে চলে আসি, এই যে এটা কিন্তু আজমল এই হাসান স্যারের বই থেকে নেওয়া, আবুল হাসান স্যারের বই থেকে নেওয়া। এটা হচ্ছে ইন্টারের বইয়ের একটা চিত্র। এই চিত্র আমরা কি দেখতে পাচ্ছি, যে এই যে লম্বা লাইন পিলারটা, এটা হচ্ছে মধ্যপর্দা। ঠিক আছে, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা আলাদা একটা কোষ, এবং এটা মধ্যপর্দা দিয়ে ভাগ হয়েছে। মধ্যপর্দার উপর 1 স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীর এবং 3 স্তর বিশিষ্ট সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়েছে। এখন এই দুই প্রাচীরের মাঝখানে একটা গ্যাপ আছে। হ্যাঁ, দুইটার মাঝখানে কি একটা, এই যে কোষের মাঝখানে এরকম ছিদ্রের অথবা একটা জায়গার সৃষ্টি হয়, গর্তের সৃষ্টি হয়, এটাকে বলা হয় পিট। এটা কি বলা হয়? পিট। হ্যাঁ, এখন এই যে এখানে এরকম দেখাচ্ছে। তো আমি যদি একটা জিনিস দেখাই, যে কোষটা যদি এরকম হয়, এখান থেকেও যদি এরকম হয়, ঠিক আছে, ধরলাম এরকম একটা গর্তের সৃষ্টি হয়েছে, যেটাকে কি বলছে? পিট বলছে, পিট। যেটা কি বলা হয়েছে? পিট বলা হয়েছে। মধ্য পর্দা ব্যতীত, হ্যাঁ, এই যে প্রাথমিক এবং সেকেন্ডারি যে স্তরটা, এই স্তরটা থাকে না, তখন এরা বলা হয় পিট। কি বলা হয়? এরা বলা হয় পিট। পিট বা ইংরেজিতে পিট বলে, আর বাংলাতে বলে হচ্ছে কি কূপ। এরকম এখানে এরকম থাকে, ওইগুলা থাকে না। ঠিক আছে, এরকম গর্তের মতো থাকে। তো এরকম গর্তের এই জায়গাটাকে কি বলে? পিট অথবা কূপ। যখন দুইটা কোষের পিট একসাথে দেখা যায়, তখন এটাকে বলা হয় পিট পেয়ার অথবা কূপ জোড়। ঠিক আছে, তাহলে পিট অথবা কূপ কি? কোষের স্থানে স্থানে যে ছিদ্র বা গর্ত দেখা যায়, এটাকে বলা হয় কি? পিট বা কূপ। এখন এই পিট বা কূপ কখন সৃষ্টি হয়? যখন কোন জায়গার মধ্যে সেলুলোজ কম থাকে অথবা থাকে না। কোষ প্রাচীর তো সেলুলোজ নির্মিত, তাই না? এরকম কোষ প্রাচীর কি নির্মিত? সেলুলোজ নির্মিত। কারণ কোষ প্রাচীর সৃষ্টির সময় যখন যে জায়গার মধ্যে প্রাচীরের যে জায়গার মধ্যে সেলুলোজ থাকে না, এই জায়গার মধ্যে এরকম কোপের সৃষ্টি হয়। এই কোপটা এখানেও সৃষ্টি হতে পারে, এখানেও সৃষ্টি হতে পারে। হ্যাঁ, এরকম কোপের যে সৃষ্টি হয়, এটাকে বলা হয় কি? ইংরেজিতে পিট। আর এই কোপের মাধ্যমে কি, এই কোপের মাঝখানের যে পর্দা থাকে, এই মধ্য পর্দা দ্বারা, মধ্য পর্দা কিন্তু কোপের অংশ না, যেহেতু প্রাইমারি এবং সেকেন্ডারি প্রাচীর সেলুলোজ নির্মিত, এর জন্য পিট মূলত সেকেন্ডারি আর প্রাইমারি প্রাচীর যে জায়গায় তৈরি হয় না, ওই জায়গায় উৎপন্ন হয়। কিন্তু এই দুই কোষের মাঝখানে কিন্তু মিডল লেভেল অথবা মধ্য পর্দা, এটা কিন্তু থেকে যায়, বিভক্তটা থেকে যায়। ঠিক আছে, আর এর মাধ্যমে কি, অভিস্রবণের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক কোষ থেকে আরেক কোষের মাধ্যমে পানি এবং খনিজ লবণ পরিবহন করতে পারে। এখন এই কোষ প্রাচীর থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, এটা হচ্ছে প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা কি? প্লাজমোডেজমাটা কিন্তু পিট বা কূপ না। মানে এই যে পিট যে কূপ আমরা যেটা বলতেছি, পিট অথবা কূপ, এটা কিন্তু প্লাজমোডেজমাটা না। প্লাজমোডেজমাটা হচ্ছে, ধরি এটা একটা কোষ এবং এটা একটা কোষ, এই দুইটা কোষের মধ্যে যদি একটা আণুবীক্ষণিক নালিকা থাকে। কেমন নালিকা? আণুবীক্ষণিক।
আণুবীক্ষণিক, হ্যাঁ, নালিকা, আণুবীক্ষণিক নালিকা থাকে, এটারে বলা হয় প্লাজমোডেজমাটা। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় প্লাজমোডেজমাটা। এই যে প্লাজমোডেজমাটা। কখন? যখন দুইটা কোষের মধ্যে একটা আণুবীক্ষণিক নালিকা সৃষ্টি হয়, যে নালিকা দিয়ে এই কোষস্থ সজীব বস্তু অথবা সাইটোপ্লাজম অথবা কোষীয় একটা এটার সাথে কানেক্টেড থাকে, সংযোগ থাকে, এবং এদের মধ্যে কি কোষীয় বস্তু আদান প্রদান করতে পারে, তখন তাকে বলা হয় প্লাজমোডেজমাটা। ঠিক আছে, কোপ কিন্তু প্লাজমোডেজমাটা না, কারণ কোপের মধ্যে কি মধ্যপর্দা কিন্তু ছিদ্র হয় না, মধ্যপর্দাটা থেকে যায়। যেহেতু কোপ তৈরি হয় যেখানে সেলুলোজ থাকে না ওই জায়গার মধ্যে, এর জন্য মধ্যপর্দাটা থেকে যায়। আর গৌণ প্রাচীর আর প্রাথমিক প্রাচীর যে জায়গায় থাকে না ওই জায়গার মধ্যে কি প্রাচীরের এই কোপের সৃষ্টি হয়। কোপ যখন দুইটা কোষের একই জায়গায় মুখোমুখি অবস্থান করে তখন তাকে বলা হয় পিট পেয়ার বা কোপ জোড়। ওকে, কোপ জোড়। এখন আমরা আলোচনা করব হচ্ছে কোষ ঝিল্লি নিয়ে অথবা প্লাজমা মেমব্রেন নিয়ে। কোষ ঝিল্লি কি জিনিস? কোষ ঝিল্লি হচ্ছে প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, যত ধরনের কোষই থাকুক না কেন, আমরা আগের গত ভিডিওতে আলোচনা করেছি যে যত ধরনের কোষই থাকুক না প্রত্যেকটা কোষের কয়েকটা বৈশিষ্ট্য কমন থাকবে। এর মধ্যে একটা হইছে প্রত্যেকটা কোষের কি থাকবে? আবরণ থাকবে। প্রত্যেকটা কোষে কি থাকবে? একটা আবরণ থাকবে, যেটাকে বলা হয় কোষ ঝিল্লি। যেটা কি বলা হয়? কোষ ঝিল্লি। আবার এই কোষ ঝিল্লিকে ইংরেজি থেকে বলা হয় সেল মেমব্রেন। মেমব্রেন। এছাড়া প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন। এছাড়াও একে প্লাজমা লেমাও বলা হয়, প্লাজমা লেমা। ঠিক আছে, প্লাজমা লেমা বলা হয়। সেল মেমব্রেন, সেল প্লাজমা মেমব্রেন অথবা প্লাজমা লেমা, যে নামে বলা হোক না কেন, এটা হচ্ছে কোষ ঝিল্লি, একটা কোষীয় আবরণ। এখান থেকে তেমন কোনো প্রশ্ন আসে না। বলা হয় যে কোষ ঝিল্লি কি অথবা প্লাজমা লেমা কি, প্রশ্নের উত্তর লিখতে হয় যে দ্বিস্তর বৈষম্য বেদ্য দ্বিস্তর বিশিষ্ট। হ্যাঁ, অথবা এই যে কোষ ঝিল্লিটা এটা একটা বৈষম্য ভেদ্য। এটা কি বৈষম্য ভেদ্য, অর্থাৎ এর আগের ভিডিওতে আমরা অলরেডি আলোচনা করেছি যে কোষ ঝিল্লি একটা কি, কোষ ঝিল্লি একটা বৈষম্য ভেদ্য পর্দা, বৈষম্য ভেদ্য পর্দা। এবং এই কোষ ঝিল্লি দ্বিস্তর বিশিষ্ট, অর্থাৎ এর দুইটা স্তর থাকে, দুই স্তর বিশিষ্ট। ঠিক আছে, এবং এই কোষ ঝিল্লি স্থিতিস্থাপক। হ্যাঁ, কোষ ঝিল্লি বৈষম্যবদ্ধ দ্বিস্তর বিশিষ্ট স্থিতিস্থাপক একটা পর্দা। ঠিক আছে, যার মধ্যে যে কি করে একটা কোষকে একটা কোষ থেকে আলাদা করে এবং কোষের দৃঢ়তা প্রদান করে। ঠিক আছে, কোষ ঝিল্লি কি কোষের বাইরের যে বৈষম্যবদ্ধ স্থিতিস্থাপক দ্বিস্তর বিশিষ্ট যে আবরণ, তাকেই বলা হয় কি কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন অথবা প্লাজমা লেমা। মাঝে মধ্যে প্রশ্ন আসে যে সেল মেমব্রেন কি অথবা প্লাজমা মেমব্রেন কি, তখন আমরা বুঝি না। সেল মেমব্রেন, প্লাজমা লেমা সব একই জিনিস, কি কোষ ঝিল্লি বা কোষের আবরণ। কয় স্তর বিশিষ্ট? দ্বিস্তর বিশিষ্ট। কেমন? বৈষম্যবেদ্য, অর্থাৎ সবাই ইচ্ছা করলে তার মধ্যে প্রবেশ করতে পারে না, যে ইচ্ছা করলে আবার বের হতে পারে না। ঠিক আছে, আবার কি স্থিতিস্থাপক, অর্থাৎ কি সে পানি যখন বিয়োজন হয় তখন সে কি হয়, সে চুপসে যায়, এবং পানি যখন কোষের ভিতরে যখন অধিক পানি জমে তখন সে কি স্বাভাবিকের চেয়ে একটু বড় হইতে পারে। হ্যাঁ, এবং সে একটা বড় হইতে পারে, বড় হয় কোষ। ঠিক আছে, এর জন্য এটাকে বলা হয় স্থিতিস্থাপক। ওকে, আচ্ছা, এই যে এখানে আরেকটা কি ধরনের পর্দা, এটা একটা স্থিতিস্থাপক বৈষম্যবেদ্য পর্দা। ঠিক আছে, কোষ ঝিল্লির প্রাচীর, হ্যাঁ, গুলো কি দিয়ে গঠিত? কোষ ঝিল্লির প্রাচীর হচ্ছে লিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত। যদি স্পেসিফিকলি বলি যে লিপোপ্রোটিন এবং ফসফোলিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত। কি লিপিড? ফসফোলিপিড এক ধরনের কি লিপিড, ফসফোলিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত। ফসফোলিপিড এক ধরনের লিপিড, তোমাদের বইয়ে প্রোটিন এবং লিপিড দিয়ে গঠিত লিখছে। হ্যাঁ, মূলত ফসফোলিপিড এক ধরনের কি লিপিড।
তো ফসফোলিপিড দিয়ে এবং গঠিত, এবং এটা একটা দ্বিস্তর বিশিষ্ট আবরণ। কোষ ঝিল্লির যে মডেল যে প্রস্তাবন করছে সবচেয়ে গ্রহণযোগ্য যে মডেল, এটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। আমাদের অলরেডি এখানে যা পড়া মোটামুটি শেষ। ফ্লুইড মোজাইক মডেল, এই ফ্লুইড মোজাইক মডেল প্রস্তাবন করছে বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন, এই দুজন বিজ্ঞানী। এবং এই মডেলকে আবার আইসবার্গ ফিনোমেনন অথবা আইসবার্গ মডেলও বলা হয়। কেন বলা হয় চলো আমরা একটু দেখি। এই যে এটা একটা কোষ ঝিল্লি, এটা মূলত এখানে ট্রান্সপোর্ট প্রসেস দেখাইতেছে, কিন্তু এখান থেকে আমরা কোষ ঝিল্লির বিষয়টা একটু পরিষ্কার করতে পারবো। কোষ ঝিল্লির আবরণটা মূলত এরকম, এই যে আমাদের যে কোষ থাকে, একটা কোষের যে প্রাচীর, কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরটা দেখতে যে এরকম, ঠিক আছে, দ্বিস্তর বিশিষ্ট, এটা একটা স্তর, এটা একটা স্তর। এবং এই যে এটা হচ্ছে ফসফোলিপিড, এগুলা কি ফসফোলিপিড, এবং ফসফোলিপিডের মাঝখানে এরকম প্রোটিন থাকে, এরকম প্রোটিন থাকে, এর জন্য এটাকে বলা হয় যে প্রোটিন এবং লিপিড দিয়ে গঠিত। ফসফোলিপিডের মাঝখানে এরকম কি প্রোটিন থাকে, এরকম প্রোটিন থাকে, ঠিক আছে। কারণ এই প্রোটিনগুলা এই যে ফসফোলিপিড, লিপিডের মধ্যে যেরকম এই যে ভেসে থাকে, হ্যাঁ, এটাকেই বলা হয় হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। অর্থাৎ কি অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যখন এদেরকে দেখা হয় তখন এই প্রোটিনগুলোকে মোজাইকের মতো চিকচিক করতে মনে হয় যে মোজাইক দেখা যাইতেছে, কি এর মধ্যে ফ্লুইড তরলের মধ্যে মোজাইক দেখা যাইতেছে, এরকম কিছু মনে হয়, বুঝছো। এর জন্য এই মডেলের নাম দেওয়া হয়েছে ফ্লুইড মোজাইক মডেল। আবার আইসবার্গ মডেলও বলা হয়, অর্থাৎ আইসের মতো। আইসবার্গ কি পানির মধ্যে যেরকম বরফ এরকম ভেসে থাকে, বেশিরভাগ অংশ নিচে থাকে, আমরা বলতেই পারি না, ঠিক এরকম এই যে প্রোটিনগুলো এরকম এই ফসফোলিপিডের মধ্যে ভেসে থাকে, এর জন্য এটাকে আইসবার্গ মডেলও বলা হয়, ঠিক আছে। এটা কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। এই যে একটা স্তর, একটা স্তর কি দিয়ে গঠিত? ফসফোলিপিড দিয়ে গঠিত অথবা লিপিড দিয়ে গঠিত। হ্যাঁ, এই ফসফোলিপিডের এটাকে বলা হয় মাথা বা হেড, আর এটাকে বলা হয় টেল। এই টেলটা হচ্ছে পানিগ্রাহী, সে হাইড্রোফোবিক, পানি সে গ্রহণ করে না। আর এই মাথাগুলো হচ্ছে হাইড্রোফিলিক অথবা পানিগ্রাহী, সে পানি গ্রহণ করতে পারে, এর জন্য তাকে হাইড্রোফিলিক বলা হয়। এগুলা 9-10 এত বেশি জানার বিষয় না, শুধু একটু এগুলা থেকে প্রশ্ন আসে না, শুধু জানার জন্য বলছি যে এটা 2 স্তর বিশিষ্ট একটা প্রাচীর এবং প্রোটিন এবং লিপিড দিয়ে গঠিত, ঠিক আছে। এবং কোষ প্রাচীরের মাঝখানে এরকম আবার কখনো কোনো কোনো জায়গার মধ্যে এরকম এই যে এরকম ভাঁজ থাকে, ঠিক আছে। ধরো একটা কোষ প্রাচীর, এর মাঝখানে আবার কোনো কোনো জায়গার মধ্যে এরকম ভাঁজ থাকে, এই ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাই। কি বলা হয়? মাইক্রোভিলাই। প্রশ্ন আসতে পারে, এখানে লিখি মাইক্রোভিলাই। প্রশ্ন আসতে পারে মাইক্রোভিলাই কাকে বলে, তখন লিখবো যে কোষ প্রাচীরের স্থানে স্থানে যে ভাঁজ থাকে, হ্যাঁ, এটাকে বলা হয় মাইক্রোভিলাই। এখন মাইক্রোভিলাই কই থাকে? মাইক্রোভিলাই মূলত থাকে হচ্ছে প্রাণীর অন্ত্রে। প্রাণীর কোন জায়গায়? অন্ত্র। এই মাইক্রোভিলাই প্রাণীর অন্ত্রে কি অধিক পরিমাণ খাদ্য শোষণ করতে হয়, জায়গা বেশি লাগে। এটা অনেকটা শারীর কুচির মতো ভাঁজ না? শারীর কুচির যখন ছাড়া হয়, অনেকটা বড় শারীর কুচি দিলে কি একদম ছোট হয়ে যায়, ঠিক আছে। ঠিক তেমনি এরকম এই মাইক্রোভিলাইটা এরকম, এটা সারফেস এরিয়া অনেক বড়, মনে হয় যে স্প্রিং এর মতো, টান দিলে অনেক লম্বা হয়। এর মধ্যে কি এর মানে কি যে কোষের যে সারফেস এরিয়া, হ্যাঁ, যে তলীয় যে অংশটা সেটা অনেক বেড়ে যায়। এখন খাদ্য শোষণের জন্য, হ্যাঁ, প্রচুর পরিমাণ কি জায়গা দরকার। এর জন্য এই যে অন্ত্রের প্রাচীরের যেই কোষ আছে, আবরণের যে কোষ আছে, এই কোষগুলো এরকম মাইক্রোভিলাই থাকে, যাতে স্পেস বেশি হয়, যাতে শোষণ তল বেড়ে যায়, ঠিক আছে। তো মাইক্রোভিলাইয়ের কাজ কি? শোষণ তল বেড়ে যাওয়া, শোষণ বেশি হওয়া, ঠিক আছে। ওকে, এই এই বিষয় নিয়ে এর চাইতে বেশি টপিক আর এখানে কিছু নাই। হ্যাঁ, সবচাইতে বেশি আজকের ইম্পর্টেন্ট যদি পরীক্ষার জন্য বলি তাহলে হচ্ছে এটা যে কোষ প্রাচীর, কোষ প্রাচীরের কয়টা পর্দা, হ্যাঁ, কয়টা স্তর আছে, মধ্য পর্দা কিভাবে গঠিত, কি নির্মিত, এইসব, ঠিক আছে। আবার কখনো কখনো নৈবেত্তিক আসতে পারে এখান থেকে, উদ্ভিদ কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন দিয়ে গঠিত, ঠিক আছে। আবার ব্যাকটেরিয়া কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড। প্রশ্ন দিয়ে দিবে যে হচ্ছে ব্যাকটেরিয়া কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, তখন হিন্টস দিবে হচ্ছে ক নাম্বার সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, এরপরে 4 নাম্বারটা দিবে পলিস্যাকারাইড। উত্তর কোনটা হবে? পলিস্যাকারাইড। অথবা দিয়ে দিবে লিপিড, উত্তর কি হবে? লিপিড। অথবা দিয়ে দিবে প্রোটিন, উত্তর কি হবে? প্রোটিন। বিষয়টা হচ্ছে এরকম। এখান থেকে প্রচুর, এখান থেকে নৈবেতিক আসার সম্ভাবনা বেশি। এছাড়াও এটাও অনেক ইম্পর্টেন্ট যে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত।
এখান থেকেও কি আসতে পারে, নৈমিত্তিক আসতে পারে। তাছাড়াও এই যে এখান থেকে ব্যাখ্যা করতে বলে কোষপ্রাচীরের গঠন, তো কোষপ্রাচীরের গঠন এভাবে ব্যাখ্যা করব। কূপ কি আসতে পারে, প্লাজমোডেজমাটা কি আসতে পারে, অলরেডি বললাম যে দুটি কোষের মধ্যে যে সাইটোপ্লাজমের মধ্যে যে নালিকা, আণুবীক্ষণিক নালিকার মধ্যে যে সংযোগ, এটা থেকে একটা কোষের মধ্যে একটা কোষের মধ্যে সজীব বস্তু আদান প্রদান করতে পারে, এটাকে বলা হয় কি, প্লাজমোডেজমাটা। ঠিক আছে। সেল মেমব্রেন থেকে কি আসতে পারবে, সেল মেমব্রেন অথবা কোষঝিল্লি থেকে আসতে পারে। কোষঝিল্লি কাকে বলে, হ্যাঁ, কোষঝিল্লি মাইক্রোভিলাই কি, কোষঝিল্লি কি ধরনের পর্দা, হ্যাঁ, এগুলা আসতে পারে। ঠিক আছে, এর বেশি কিছু এখান থেকে আসে না। থ্যাংক ইউ সবাইকে। আহ, ছোট্ট একটা ভিডিও, বেশি ইম্পর্টেন্ট না, বাট জানার অনেক কিছু আছে। হ্যাঁ, সবাইকে দেখার জন্য ধন্যবাদ। এটা আমাদের দ্বিতীয় লেকচার। তৃতীয় লেকচারে আমরা কোষীয় মাইটোকন্ড্রিয়া এন্ড প্লাস্টিড এসব নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। শেষ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রুকনস টিউটোরিয়ালের সাথে থাকবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন আমাদের ভিডিও কেমন হচ্ছে, কমেন্ট করবেন কোন টপিক নিয়ে ভিডিও করার, যদি জানার কিছু থাকে ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমরা সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। ভিডিও কেমন হচ্ছে সেটাও বলবেন। নতুন নতুন ভিডিও বানানো হচ্ছে, এর জন্য আমরাও বুঝতে পারছি না যে আমাদের ভিডিও কেমন হচ্ছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে।